নমস্কার বন্ধুরা, আজ বলবো পরিবেশ চেতনা ও বাংলা সাহিত্য নিয়ে। পরিবেশ দিবস চলে এলো। বাংলা সাহিত্যে পরিবেশ চেতনা কিভাবে এসেছে সে সম্পর্কে আজ কিছু বলা জরুরি। বাঙালি যতটা মেধাবী, বাংলা সাহিত্যের চর্চা যতটা মেধাবী, ঠিক তেমনি ততটা হুজুগে বিশ্বাসী। বাংলা সাহিত্যে কখনো কখনো এই রকম এক একটা হুজুগে চর্চা এসেছে যে সময়ে বাঙালি সেই বিষয়, সেই থিমের ওপর বিশেষ করে ফোকাস করেছে। সে হুজুগের চর্চাই হোক বা থিম কেন্দ্রিকই হোক, তবুও কিছু একটা চিত্র, কিছু একটা মূল্যায়ন উঠে এসেছে, একটা চর্চার দিক খুলে গেছে। যেমন করে গত শতকের ৮-এর দশকে শুরু হয়েছিল সাবালটান চর্চা, ঠিক তেমনি ৯-এর দশকের থেকে পরিবেশবাদ, পরিবেশ চর্চা নিয়ে একটা জোয়ার, যা এ শতকে এসে একটা বিশেষ প্রবণতা বা দায়বদ্ধতায় পরিণত হয়েছে। ঠিক যেভাবে হুজুগ এসেছিল দেশভাগের চর্চা বা এখন জীবনী উপন্যাসে। পুঁজিবাদ, ভোগবাদ, রাষ্ট্রের নানা বৃত্তান্তে, নগরায়নে পরিবেশ বিপন্ন। যে দেশের যে সাহিত্যের চরিত্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই আরণ্যক উপন্যাসের যুগল প্রসাদ গোটা পৃথিবীব্যাপী গাছে লাগিয়ে দিতে চেয়েছিল, সেই দেশের উত্তর প্রজন্ম আজ কোন পথে? সেই দেশের উত্তর প্রজন্মের পরিবেশ আজ কোন পথে? আজকের পরিবেশ স্বভাবতই বিপন্ন। মানচিত্র থেকে নদী হারিয়ে যাচ্ছে, উন্নয়নের জোয়ারে, নগরায়নের জোয়ারে মাইলের পর মাইল বৃক্ষনাশ, বনভূমি নাশ করা হচ্ছে। ফলস্বরূপ মানুষের স্বাভাবিক বাঁচার মানদণ্ড এলোমেলো হয়ে যাচ্ছে। মানুষের শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস নেওয়ার মানদণ্ড এলোমেলো হয়ে যাচ্ছে। সংকট থেকেই তো মহৎ সাহিত্যের জন্ম হয়, সংকটই তো মহৎ সাহিত্যের জন্ম দেয়। আজকের এই কাল বেলায় দাঁড়িয়ে মানুষের খাওয়া পড়া, ভালো থাকার চিন্তার মতো পরিবেশ চিন্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, হতে বাধ্য হয়েছে। ফলস্বরূপ বিভিন্ন সিলেবাসে পরিবেশ চেতনা নিয়ে এবং পরিবেশ চেতনা বাংলা সাহিত্য নিয়ে বিশেষ পাঠদান চলছে। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েই শুরু করা যেতে পারে, যিনি লিখেছিলেন দাও ফিরে অরণ্য লহয়ে নগর। শুধু
এই বাণীই নয়, শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব, বনবাণী কাব্য এবং তার সে কাব্যের অজস্র কবিতায় বৃক্ষ বন্দনা নানাভাবে ফুটে উঠেছে। মুক্তধারা নাটকের কথা বলতে পারি। নদীকে বন্দি করে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আধুনিক সভ্যতা কিভাবে পরিবেশকে বিপন্ন করছে তার চিত্র আমরা দেখেছি যন্তরাজ বিভূতির মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের সারা জীবনের ভাবনায় পরিবেশ চেতনা ছিল। জৈব পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করা যায়, রাসায়নিক সার ছাড়া কিভাবে চাষাবাদ সম্ভব, সেসব নিয়ে ভেবেছেন। 1335 বঙ্গাব্দে 30শে আষাঢ় বৃক্ষরোপণ উৎসব সূচনা করছেন প্রতিমা দেবীর একটি টবের গাছকে কেন্দ্র করে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পে নিসর্গ প্রকৃতির কথা আছে এবং নিসর্গ প্রকৃতির সঙ্গে তিনি চরিত্রকে একেবারে মিশিয়ে রেখেছেন। সেই নিসর্গ প্রকৃতি থেকে চরিত্র যখন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সেই চরিত্রের মৃত্যু ঘটছে। বলাই, ফটিক, শুভা, তারাপদ এইসব চরিত্রের কথা বলতে পারি। কিংবা আমাদের শকুন্তলার কথা, যেখানে তিনি শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের মিরান্দার সঙ্গে তুলনা দেখাচ্ছেন। প্রকৃতি থেকে মিরান্দাকে বিচ্ছিন্ন করলেও সে ততটা নির্জীব হচ্ছে না, কিন্তু প্রকৃতি থেকে শকুন্তলাকে বিচ্ছিন্ন করে দিলে তার আর চরিত্রের সজীব সত্তা থাকে না। জগদীশচন্দ্র বসুকে কাব্য উৎসর্গ করা বা চিঠিপত্রে পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা, বা সেই যে তার চরণ অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু ইত্যাদির কথা, বা সেই বৈষ্টমীর কথা। বৈষ্টমী তো তার নিজের মিলন ঘটাতে চেয়েছিল গাছতলায়। আবার প্রকৃতির সঙ্গে শিক্ষাকে তিনি সংযুক্ত করতে চেয়েছিলেন। প্রকৃতির সঙ্গে শিক্ষাকে সংযুক্ত করতে চেয়েছিলেন বলেই তো বিশ্বভারতী গড়ে তুলেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা বারবার বলতে হয়। তার আরণ্যক, পথের পাঁচালী, পুঁইমাচা গল্প, অজস্র ইছামতি গল্পে নিসর্গ প্রকৃতির কথা তিনি বারবার বলেছেন এবং চরিত্রকে নিসর্গ প্রকৃতির মায়াময় আস্তরণে তিনি ভাসিয়ে রেখেছেন। গত শতকের 9-এর দশক থেকে বিশ্বায়ন, পুঁজিবাদ, ভোগবাদ যখন থাবা বসিয়েছে, মানুষের সুস্থ স্বাভাবিক পরিবেশকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন থেকেই বাংলা কথা সাহিত্যে, কবিতায় পরিবেশ নিয়ে বিশেষ সচেতনতার প্রয়াস লক্ষ্য করা যায়। পূর্ণেন্দু পত্রীর অজস্র কবিতায় এই বৃক্ষ বন্দনার কথা আমরা পাব। পরিবেশ চেতনা নিয়ে বলতে গেলে প্রথমেই মনে পড়ে জয়া মিত্রের কথা। তার সমস্ত লেখায় বিপন্ন পরিবেশের কথা আছে। আসানসোলের মানচিত্র কিভাবে বদলে যাচ্ছে, আসানসোলে কয়লা খনি কিভাবে বস্তি উচ্ছেদ করছে,
উন্নয়ন, সেই হাইরোড যা পুঁজিবাদের সহায়ক, তা কিভাবে ফসল জমি থেকে মানুষকে উচ্ছেদ করছে, গ্রাম উচ্ছেদ করছে, বৃক্ষ নাশ করছে, তা তিনি দেখাচ্ছেন বিভিন্ন গল্পে। উন্নয়ন ও ঘরের লক্ষ্মী, আরো অজস্র গল্প। ভূমধ্যসাগর পত্রিকা সম্পাদনা করে আসছেন দীর্ঘদিন ধরে। তার প্রতি সংখ্যাতেই পরিবেশবাদ, পরিবেশ চেতনা নিয়ে বিস্তারিত কথাবার্তা থাকে। একই প্রেক্ষাপটে আরেকজন লেখক হিরণ্ময় গঙ্গোপাধ্যায়ের কথা বলতে হয় তার ওরাওরি গল্পের কথা। তিনি পুঁজিবাদকে আক্রমণ করেছেন। রাষ্ট্র, পুঁজিবাদ এই পরিবেশ বিপন্নতার জন্য দায়ী, কৃষিকে ধ্বংস করে দিচ্ছে। এখানে একটা জরুরি প্রসঙ্গ যে বাংলা সাহিত্যে পরিবেশ নিয়ে এখন অনেক ধরনের ন্যারেটিভ গড়ে উঠছে। একদল লেখক আছেন যিনি রাষ্ট্রের পক্ষ নিয়ে অবস্থান করেন, রাষ্ট্রের অন্যায় অত্যাচার কিছুই তার চোখে পড়ে না, তিনিও পরিবেশ নিয়ে লেখেন। সেটা কিন্তু তোমার যে ভেগধারী প্রগতিশীলতা, মেকিপন্থী প্রগতিশীলতা, কারণ আজকের পরিবেশ ধ্বংসের জন্য মূল দায়ী নগরায়ন এবং রাষ্ট্র। সরকারের মদতে এই নগরায়ন যা পরিবেশকে ধ্বংস করছে। আরেক দল লেখক আছেন যিনি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের অন্যায় অত্যাচার ক্রাইমের বিরুদ্ধে প্রতিনিয়ত জেহাদ ঘোষণা করে আছেন, তিনিও পরিবেশ নিয়ে লিখছেন। সেটাই মূল লেখা, কারণ রাষ্ট্র, সরকার তার অনিয়ন্ত্রিত বিকাশে, তার অনিয়ন্ত্রিত মুনাফার অংশ হিসাবে আজ পরিবেশ বিপন্ন হচ্ছে। হিরণ্ময় সেইটা দেখানোর চেষ্টা করেছেন, কৃষি কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মনে পড়বে আমাদের রাঘব বন্দ্যোপাধ্যায়ের কথা, তার শহর সংস্করণ অপারেশন রাজারহাট আখ্যানের কথা। নগরায়নের ফলে জলা জমি কিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে, অধিক উন্নয়নের ফলে বৃক্ষনাশের ফলে পাখি মানুষের মতো উদ্বাস্তু হয়ে কিভাবে স্থান বদল করছে। এবং রাঘব বন্দ্যোপাধ্যায়ের লেখায় টুকরো টুকরো বিচ্ছিন্নভাবে এই বিপন্ন পরিবেশের কথা আছে। মনে পড়ছে মধুময় পালের কথা, তার লাশ পূর্ণিমা নামক উপন্যাস, বায়ুবৃক্ষ বাড়ি অথবা অবৈধ যুগলের গল্প, গীতিনাথ, শেষের খোয়াই, এই সমস্ত আখ্যানে পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে তার কথা আছে। হাত কাটা গলি মতো গাছে গাছে পেরেক ঠুকে পোস্টার, বিজ্ঞাপন, উন্নয়নের জন্য গাছকে কিভাবে মেরে ফেলা হচ্ছে বীজ দিয়ে, গাছের মৃত্যুর পর তা কেটে ফেলা বা গাছের ডালপালা ছাঁটাই করতে করতে তারপর তার মৃত্যু ঘটিয়ে দেওয়া ইত্যাদি, বা কোপাইয়ের যে অপরিচ্ছন্নতা, কোপাইয়ের তীরে যে সেই রিসর্ট, হোটেল, মদের ফোয়ারা দ্বারা সজীব পরিবেশ কিভাবে ধ্বংস হচ্ছে তা তিনি দেখিয়েছেন। গঙ্গা ভাঙন আমাদের বাৎসরিক নিয়তি। গঙ্গা প্রতিবারই তার
ভয়াল রূপ নিয়ে আক্রমণ চালায়। স্বাধীন দেশে আজও মানুষ উদ্বাস্তু হচ্ছে মালদা, মুর্শিদাবাদে। ঘর ছেড়ে চলে যাচ্ছে দিল্লি, মহারাষ্ট্রে। এই যে গঙ্গা ভাঙন, তার কথা লিখছেন জয়ন্ত জোয়ারদার, শুভ্র মৈত্র, তৃপ্তি শান্তা, দেবেশ চক্রবর্তীরা। গঙ্গা তো ভাঙন ঘটাচ্ছে, কিন্তু অপর পারে চর জেগে উঠছে। সেই চর আসলে এই মানুষদের পাওয়ার কথা, ভূতনি দিয়ারার বিপন্ন মানুষদের পাওয়ার কথা, কিন্তু তারা পায় না। ক্ষমতার দালালরা, রাজনৈতিক মদতপুষ্ট মানুষরা সেই চর দখল করে। সেই চরের কথা লিখেছেন জয়ন্ত জোয়ারদার, দেবেশকান্তি চক্রবর্তীর মতো মানুষেরা। বিপন্ন পরিবেশের কথা লিখেছেন অমর মিত্র, তার বেশ কিছু উপন্যাস, নিসর্গের শোকগাথা, কৃষ্ণগহ্বর, শোনাই ছিল নদীর নাম, শত চোখে চেয়ে আছে দেখো, বা বিভূতিবাবুর দেশ নামক গল্প, জলবায়ু নামক গল্প, ও পছন্দপুর নামক লেখায় বিপন্ন পরিবেশ প্রকৃতির কথা আছে। নিসর্গের শোকগাথায় মহারাষ্ট্রের সেই লাতুরে ভূমিকম্প পীড়িত, ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া মানুষের কথা, প্রাকৃতিক বিপর্যয় কিভাবে মানুষের সর্বনাশ করে দিয়েছিল তার কথা। কৃষ্ণগহ্বর উপন্যাসে পাওয়ার প্ল্যান, থার্মাল পাওয়ার প্ল্যান কিভাবে একটি গ্রামকেই উচ্ছেদ করে দিল। কালো ধোঁয়ায় একটি গ্রামের সমস্ত কিছুকে মুছে দিল। সেখানকার পাখি, মানুষ উদ্বাস্তু হয়ে চলে গেল। সেই আর্তনাদের কথা আছে। শোনাই ছিল নদীর নাম উপন্যাসে আছে হারিয়ে যাওয়া নদীর কথা। আমাদের মানচিত্র থেকে বহু নদী হারিয়ে গেছে, বহু নদীর ওপর বাসভূমি গড়ে উঠেছে। সেই রকমই এক নদী সোনাই, যার উৎস সন্ধানে নেমেছেন সেই উপন্যাসের কথা। কিছুদিন আগে যশোর রোডে সেই বৃক্ষ নিধন নিয়ে হৈ হৈ রব ঘটে গেল। উন্নয়নের নামে, বড় রাস্তার নামে সেই প্রাচীন বৃক্ষদের কাটা উৎসব চলল। তাকে পটভূমি করে লিখেছেন শত চোখে চেয়ে আছে দেখো। একই পটভূমিতে উপন্যাস লিখেছেন অমিত কুমার বিশ্বাস। অমর মিত্রের জলবায়ুর গল্পের কথা বলতে হয়, তার পটভূমি পছন্দপুর। সেখানকার পরিবেশ প্রকৃতি এতই স্নিগ্ধ, কেউ গেলে আর সেখান থেকে ফিরে আসে না। সাধন চট্টোপাধ্যায়ের কথা বলতে হয়, তার সেই জলতিমির নামক বিখ্যাত উপন্যাস। কিন্নর রায়ের কথা বলতে হয়, তার সেই প্রকৃতি পাঠ নামক উপন্যাস। গঙ্গা দূষণ নিয়ে, গঙ্গা ভাঙন নিয়ে যেমন লিখেছেন অভিজিৎ সেন, নিম্নগতির নদী, গঙ্গা ভাঙন মানুষকে কিভাবে উদ্বাস্তু, বিপর্যস্ত করে তোলে। সেই ভূতনি দিয়ারা, মালদার বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের, কালিয়াচক, মোথাবাড়ি ইত্যাদি
প্রেক্ষাপট সেখানকার। কৃষ্ণগোপাল মল্লিকের আমার প্রেমিকারা উপন্যাসের একটি চরিত্র গঙ্গা। ব্যক্তি মানুষের মতো তিনি গঙ্গাকে ভালোবাসেন এবং সেই গঙ্গা কিভাবে দূষিত হচ্ছে তার কথা লিখেছেন। গঙ্গায় কিভাবে মানুষ পরিত্যক্ত বিষয় ফেলে, বর্জ্য পদার্থে কিভাবে গঙ্গার প্রাণ শুকিয়ে যাচ্ছে, তার জন্য লেখকের আর্তনাদ তা দুর্দান্ত। যদিও তার ভাষা আলাদা, তার বয়ন আলাদা। মনে পড়ছে সুকান্তি দত্তের অংশুমানের গঙ্গা উপন্যাসের কথা। খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। গঙ্গা ভারতের নদী, ভারতের প্রাণকেন্দ্র। সেই ভারতের প্রাণ কিভাবে বিপর্যস্ত হচ্ছে। হাজার হাজার বছর ধরে তীর্থযাত্রী সাধু সন্ন্যাসীদের দ্বারা গঙ্গাকে পবিত্র করতে গিয়ে, গঙ্গার পবিত্র জলের কথা বলতে গিয়ে সেই গঙ্গা কিভাবে দূষিত হচ্ছে, তার প্রাণ হারিয়ে যাচ্ছে এবং গঙ্গা নিয়ে তার কথক সুদীর্ঘ চিন্তা করে যাচ্ছে। গঙ্গার ইতিহাস, ভূগোল, মিথ, প্রবহমানতা, গঙ্গার চরিত্র ইত্যাদি নিয়ে। রামকুমার মুখোপাধ্যায়ের কথা বলতে হয়। তার যোগমুখুর যে বাক্যালাপ উপন্যাসে তিনি সুস্থায়ী উন্নয়নের কথা বলেছেন, যে উন্নয়ন মানুষের বিপর্যয় ঘটায় তা তিনি চান না। যে উন্নয়ন মানুষকে সভ্য করে, মানুষের বাঁচার মানদণ্ডকে সঠিক করে, সেটাকে তিনি চান। সেজন্য সবুজায়নের কথা বলেছেন, গঙ্গার তীরে অজস্র আম গাছ লাগানোর পরিকল্পনা, ছাদ বাগানের কথা, ট্যাক্সির মাথায় সবুজের কথা, বা এই আধুনিক সভ্যতা বদলে সেই প্রাচীন সভ্যতা, গরুর গাড়ি, হেঁটে চলা, যা মৃত্যুর সম্মুখীন হয় না, হোক না দেরি, যেন মৃত্যু না ঘটে। একইভাবে এই পরিবেশ চিন্তার কথা আছে পীযূষ ভট্টাচার্যের লেখায়। নগরায়নের পাশে তিনি নদীকে রাখতে চেয়েছেন। নদীকে বিপর্যস্ত করে, নদীকে ডুবিয়ে দিয়ে আধুনিক সভ্যতা হয় না। তেমনি নদীর বালি কিভাবে চুরি হচ্ছে, নদী কিভাবে হারিয়ে যাচ্ছে, সেসব নিয়ে তিনি জলসত্র, ডিঙা ভাঙা ঘাট, ঠাকুমার তাল পাতার হাওয়ার ভেতর, এই রকম নাম গল্পের, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। উত্তরবঙ্গের উত্তরাংশে এক সজীব, নির্মল, স্নিগ্ধ প্রকৃতি আছে। সেই প্রকৃতির কথা, সেই প্রকৃতি সংলগ্ন মানুষের কথা নানাভাবে, জনজীবনের কথা নানাভাবে এসেছে। দেবেশ রায়, অমিয় ভূষণ, সমরেশ মজুমদার, সুবীর সরকার, বিপুল দাস, জীবন সরকার, এদের লেখায়। সৈকত রক্ষিতের কথা বলতে হয়। তার সেই ঢেকিকল, পুরুলিয়ার বাউরি সম্প্রদায়ের মানুষের জলকষ্ট, আর্সেনিক এর জন্য জল আনতে হয় অনেক দূর থেকে, এবং সেখানে গভীর নলকূপ খনন ছাড়া জলের দিশা নেই। তার জীবনচিত্রের কথা দেখতে পাই। নলিনী বেরার শবর চরিত, তার বড় অংশ গড়ে উঠেছে বনভূমিকে কেন্দ্র করে। শবর লোধা সাঁওতালদের মূল আশ্রয় বনভূমির কাঠ, মধু, ফল ইত্যাদি, যে বনভূমি ধীরে ধীরে তাদের হাত থেকে রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে। সেই বনভূমির
বৃক্ষ নাশ করে তাদের দিন চলে। আজ পুলিশের পাহারায়, সেই বন রেঞ্জের অফিসারদের পাহারায় তাদের জীবন জীবিকার সংকট ঘনিয়ে আসছে। ঝড়েশ্বর চট্টোপাধ্যায়ের লেখায় আছে সুন্দরবন সংলগ্ন প্রকৃতির কথা, সমুদ্র তীরবর্তী প্রকৃতির কথা, সমুদ্রের বিপর্যয়ের কথা, বিশেষ করে বন্দর চর পূর্ণিমা উপন্যাসে। তপনকর ভট্টাচার্যের কথা বলতে পারি। উন্নয়ন, নগরায়ন, রাষ্ট্রীয় সন্ত্রাস, ক্রাইম, পুকুর বুজিয়ে ফেলা এবং সামান্য বৃষ্টিতেই শহরাঞ্চলে জল জমে যাওয়া ইত্যাদি নিয়ে তিনি বিভিন্ন গল্প লিখেছেন। নাম করতে পারি আশিস মুখোপাধ্যায়ের কথা। তার বিভিন্ন গল্পে সেই পরিবেশের কথা আছে। গল্পগুলোর নাম আমি বলছি। জোড়াতালি, হাইওয়ের দোকানদাররা, এই রকম গল্পের নাম। তপনকর ভট্টাচার্যের ডাকাত কথা গল্পের নাম উল্লেখযোগ্য। আরও বাংলা সাহিত্যের যারা লেখক, চিরঞ্জয় চক্রবর্তী লেখায় বিচ্ছিন্নভাবে পেয়েছি। স্বপ্নময় চক্রবর্তীর সেই জলের ওপর পানি উপন্যাসের পরিবেশ নিয়ে বিস্তারিত কথাবার্তা আছে, পরিবেশ ভাবনা নিয়ে, আকাশবাণী নিয়ে। এবং তার যে গল্প শনি, তারপর আর্সেনিক নিয়ে একটি গল্প আছে, নাম মনে পড়ছে না। হ্যাঁ, আর্সেনিক ভূমি, ফুল ছোঁয়ানো ইত্যাদি গল্পের কথা। সুকান্তি দত্তের যুধান কথা উপন্যাসের কথা বলতে হয়। অনিতা অগ্নিহোত্রীর লেখায় বিপন্ন পরিবেশের কথা আছে। মহানদী উপন্যাসের নাম বলতে পারি। এছাড়া বাংলা সাহিত্যে পরিবেশ ভাবনা নিয়ে বেশ কিছু গ্রন্থ রচিত হয়েছে। বিশ্বজিৎ পণ্ডার নাম মনে আসছে, আমাদের বন্ধু সুশান্ত মণ্ডল সম্ভবত। আরও বেশ কিছু গ্রন্থের নাম, সেগুলি কারো প্রয়োজন হলে আমার কাছে আছে, আমি দিয়ে দিতে পারি। এইভাবে বাংলা সাহিত্যে পরিবেশ ভাবনা উঠে এসেছে। আজ এখানে কারেন্ট একটা বিভ্রাট, কারণ কাল ঝড় হয়েছে, ফলে কারেন্ট চলে যাচ্ছে, এইরকম আলো অন্ধকারের খেলা চলছে। ফলস্বরূপ কোথাও কোথাও আমাকে দেখা যাচ্ছে না। আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। ধন্যবাদ।